এই দিনে প্রিপারেশন নেবেন, নোটিফিকেশনে জানানো হয়েছে, প্রেস রিলিজ করা হয়েছে যে নতুন সিলেবাস আসতে চলেছে এবং সেটা ইউপিএসসির ধাঁচে। এছাড়া আমরা আজকে আলোচনার মধ্যে যেটা কভার করব সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে ইন্টারভিউর যে নোটিশ বেরিয়েছে, যারা কোয়ালিফাই করেছে, যারা ইন্টারভিউ দেবেন এবং যারা আগামী দিনে পুরো প্রসেসটার মধ্য দিয়ে যাবেন, অর্থাৎ প্রিলিমস, মেইন এবং ইন্টারভিউ, পুরোটা নিয়ে একটা হোলিস্টিক আলোচনা আমরা আজকে করব। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ এবং অন্যতম বলা যেতে পারে ডাব্লিউবিসিএস এর মেন্টর, যাকে আমরা দূরদর্শনের পর্দায় থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তার বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন পরামর্শ আমরা দেখে থাকি। বহু ছাত্রছাত্রীকে যিনি অনুপ্রাণিত করেন এবং সঠিক গাইডেন্স দেন, তার কাছে গাইডেন্স নিয়ে অনেকেই সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিয়ে আজকে সফল হয়েছে। এরকম একজন মানুষকে আমরা আজকে এই অনুষ্ঠানে পেয়েছি। নমস্কার সৌম্যবাবু। জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ বর্তমানে তিনি। ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রত্যেকের কাছেই একটা স্বপ্নের পরীক্ষা এবং প্রত্যেকের জীবনের একটা বলা যেতে পারে এখন একটা প্যাশন হয়ে গেছে একজন অফিসার হিসাবে, আইএস অফিসার হোক কিংবা বিসিএস অফিসার, নিজেকে প্রতিষ্ঠিত হতে দেখা এবং অনেক গার্জেনদেরও এটা একটা স্বপ্ন। কিন্তু এই ডাব্লিউবিসিএস এর যে প্রস্তুতির জার্নি, এই জার্নিটা অনেকের কাছে কিন্তু একটা বলা যেতে পারে খুব সুখকর জার্নি হয়ে ওঠে না। অনেকেই কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেন, শেষ পর্যন্ত প্রস্তুতি কন্টিনিউ করতে পারেন না। যে ধৈর্য রাখা উচিত, যে অধ্যবসায় থাকা উচিত, সেটা তারা করে উঠতে পারেন না। আবার অনেকে অনেকভাবে মিসগাইডেড হয়ে, ভুল পথে পরিচালিত হয়ে প্রচুর পড়াশোনা করেন, কিন্তু তার সেই হার্ডওয়ার্কের রেজাল্টটা ঠিক মতো পান না। আজকে যে কারণে আমরা আজকে আপনার সঙ্গে এই অনুষ্ঠানটার আয়োজন করলাম, সেই দিশাটা আমরা দেখাবো। আমার প্রথম প্রশ্ন স্যার আপনার কাছে, যারা ডাব্লিউবিসিএস নিয়ে প্রস্তুতি শুরু করবে বলে ভাবছে, যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, থার্ড ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ছে কিংবা ফার্স্ট ইয়ারে পড়ছে, তাদের জন্য, যারা বিগিনার্স, তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী হবে? তাদের গ্র্যাজুয়েশন পড়ার পাশাপাশি কি করে তারা সিভিল সার্ভিসের প্রিপারেশন শুরু করবে? খুব রেলিভেন্ট এবং ভালো কোশ্চেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্বন্ধে অনেক রকম মত ঘুরছে, কতগুলো ঠিক কতগুলো ঠিক নয়। আমার কিছু বক্তব্য সবসময়তেই থাকে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে জিনিসটা খুব একটা কঠিন নয়, কিন্তু এই ডাব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করতে গেলে এই পরীক্ষার কিছু নিজস্ব রিকোয়ারমেন্টস আছে, সেটাকে আমাকে ফুলফিল করতে হবে। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন ওয়েতে একটা স্মার্ট একটা স্টাডি করা দরকার আছে। বিভিন্ন সাবজেক্ট রয়েছে, কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মিসগাইডেড হয়ে যাওয়ার ব্যাপার। এখন তো মানে প্রচুর বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়া রয়েছে। কি হচ্ছে, ছেলেমেয়েরা এগুলো দেখে ডাব্লিউবিসিএস কে একটা অন্যরকম ভাবছে, অন্যরকম পড়াশোনার পর্যায়ে নিয়ে যাচ্ছে, একটু বিশাল একটা পড়াশোনার ব্যাপারটা সেরকম নয়, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে। কি সেই প্রসেস? প্রথমে আমাদের মাধ্যমিক লেভেলের জিনিসগুলো ভালো করে পড়তে হবে, বুঝে বুঝে, সেই ইতিহাস বলুন, ভূগোল বলুন, বিজ্ঞান বলুন, সবই আগের নলেজটা অ্যাকোয়ার করতে হবে। এবার পরীক্ষার প্যাটার্ন প্রিলিমিনারিতে ধরুন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হতে পারে, মেনে ডেসক্রিপটিভ হতে পারে, আগামী দিনে সেরকম শুনছি, মানে যেরকম নোটিফিকেশন হচ্ছে আসবে। তো নলেজ তো নলেজই। এবার মাল্টিপল চয়েস হলে আমরা মাল্টিপল চয়েস উত্তর দেবো, আর ডেসক্রিপটিভ হলে ডেসক্রিপটিভ দেবো। সোজা জিনিস সোজাভাবে করতে হবে। এবার এই স্টেপ বাই স্টেপ পড়াশোনাটা, প্রথমে মাধ্যমিকটা লেভেলের পড়াশোনা হলো, তারপর সেগুলো প্রপারলি ঠিকঠাক হয়ে গেলে, পড়াশোনা মানে একবার পড়লেই হবে না, ওইটা পড়ে কতটা মনে রাখতে পারলাম, রিভিশন দিলাম, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হয়ে যাওয়ার পরই তারপরে আমরা নেক্সট লেভেলের আরও বইপত্র কিনে আরও কিছু হয়তো পড়লাম, ঠিক আছে। কিন্তু এখন এই মার্কেটিংয়ের যুগে কি হচ্ছে, মানে ওই যে বেসিকটা না পড়ে লোকে নেক্সট লেভেলটায় পড়াশোনার দিকে বেশি ঝোঁক দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, কদিন পরে তার ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে, কারণ সে দেখছে যে আরে এটা তো অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আদৌ টাফ না, সে যদি স্টেপ বাই স্টেপ উঠতে পারতো তাহলে টাফ ব্যাপার থাকতো না জিনিসটা। কিন্তু সে যেহেতু নিচে স্টেপগুলো না করে, বেসিক ফাউন্ডেশনটা না করে নেক্সট স্টেজে চলে গেছে, সুতরাং সেখানে 4-5 মাস 6 মাসের পরে তখন মনে হবে যে তাহলে এখন আর আমি কি করব বুঝতে পারছি না। সুতরাং এই জায়গাটাতেই অসুবিধা হয়। আদারওয়াইজ আমার মানে সাজেশন এটাই থাকবে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেখান থেকেই স্টাডি করুক, বেসিক জায়গাগুলো আগে করতে হবে। 9-10-এর যে বইগুলো বা 6-10-এর যে এনসিইআরটির বইগুলো, এবং রেগুলার একটা করে নিউজ পেপার পড়া অভ্যেস করতে হবে। এইটা করতে থাকলেই তার 70% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। একদমই খুব ভালো একটা আমরা দিক আপনার কাছ থেকে খুঁজে পেলাম, সেটা হচ্ছে দারুণ অবজারভেশন। এটা আমরা দেখেছি যে এই যে 4-5 মাস পরে, কারণ প্রথমেই ঢুকছে অ্যাডভান্স লেভেল এবং স্টুডেন্টরা যেটাতে মিসগাইডেড হয়ে যাচ্ছে, প্রথমেই ম্যানুয়াল পড়ছে, প্রথমেই তারা পিওয়াইকিউ
অ্যানালিসিসে ঢুকে যাচ্ছে, প্র্যাকটিস করছে। প্রথমেই পিওয়াইকিউ ধরলে যেটা মুশকিল হবে যে ও তো বুঝতে পারবে না। ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার করে নেয় তারপরে পিওয়াইকিউ ধরে, তাহলেই কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, সেইটার সূত্র ধরেই আমি পরের প্রশ্নতে যাব। সেটা হচ্ছে যে নলেজ তো নলেজই। কারণ এটা আমার খুব ভালো লাগলো এই কারণে, কারণ যারা এই মুহূর্তে WBCS এর প্রিপারেশনটা 2 বছর 3 বছর কি 4 বছর ধরে নিচ্ছে, কেউ কেউ প্রিলিমস কোয়ালিফাই করেছে 1-2 বার, মেন কোনোভাবে হয়তো ক্লিয়ার হচ্ছে না কোনো কারণে, তারা একটা বিরাট দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে এই যে ফ্যাকচুয়াল টু অ্যানালিটিক্সের দিকে যে জার্নি, তাতে হয়তো তারা পিছিয়ে পড়বে, তাদের যে এতদিনের পড়াটা বেকার হয়ে যাবে। কিন্তু আপনার এই যে কথাটা যদি তারা মাথায় রাখে, নলেজ তো নলেজই, মানে তাদের এই পড়াটা বৃথা যাবে না। সুতরাং আপনি যদি এই জায়গাটা ওদের একটুখানি বলে দেন যে ওরা যেটা পড়েছে, এই যে অ্যানালিটিক্সের দিকে যে ওদের যেতে হবে, একটা মেথড পাল্টে যাচ্ছে, সেখানে ওরা কি করে ওদের কনসেপ্টটাকে ফ্যাকচুয়াল টু অ্যানালিটিক্সে যাওয়ার ক্ষেত্রে ব্রিজ করবে, এই জায়গাটা যদি আপনি একটুখানি আলোচনা করেন। দেখুন, এটা খুব রেলিভেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আপনি যদি গত 50 বছরের WBCS পরীক্ষার ইতিহাস দেখেন, এই 2014 থেকে 24 এই 11 বছর আপনি দেখবেন মাল্টিপল চয়েস হয়েছে, বাকি 40 বছরই ডেসক্রিপটিভ। এবার যে ছেলে বা মেয়েটি পরীক্ষা দিচ্ছে, গ্র্যাজুয়েশন হয়েছে, তার যে ধরুন 10+2+3 ধরে নিই বা 4 ধরে নিই, এই 15-16 বছরে তার যে পড়াশোনা করেছে, ম্যাক্সিমামটাই কিন্তু ডেসক্রিপটিভ টাইপে, অনেকটা আবার MCQ টাইপেও হয়েছে। কিন্তু তাতেও তাকে ডেসক্রিপটিভই পড়াশোনা করতে হয়েছে এবং ডেসক্রিপটিভ লিখতেও হয়েছে। সুতরাং আমরা কিন্তু ডেসক্রিপটিভের সাথে অ্যাকাস্টমড হয়ে গেছি। এবার যারা ধরুন অলরেডি 2-3 বার পরীক্ষা দিয়েছে, তাদের পক্ষে তাদের মনে হতে পারে যে মাল্টিপল চয়েস থেকে ওখানে শিফট করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হবে না, যদি সে খালি মাল্টিপল চয়েস পড়েই পরীক্ষা দিয়ে থাকে একদিন, তার পক্ষে একটু ডিফিকাল্ট হলেও হতে পারে। কিন্তু কেউ যদি বই পড়ে এবং তার সঙ্গে মাল্টিপল চয়েস কোশ্চেন করে তার অ্যানালিসিস করে একদিন এসে থাকে, এবার এখন যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট রূপভেদ আর কি, সেটা যেটা পড়েছে সেটাকেই লিখতে হবে। ইনফ্যাক্ট আমি যদি এরকমভাবে বলি যে ধরুন আপনি একটা মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করলেন, 4টের মধ্যে একটা সঠিক উত্তর এবং তার একটা এক্সপ্লেনেশন আছে, ওই এক্সপ্লেনেশনটাই কিন্তু এখন অ্যাকচুয়াল উত্তর। ঠিক, এতক্ষণ আপনি এক্সপ্লেনেশনটা পড়ছিলেন, এবার ওরা বলছে যে ডেসক্রিপটিভ লিখতে হবে, মানে এক্সপ্লেনেশনটা লিখতে হবে। ঠিক, জিনিসটা একই হয়তো, তাই না? রূপভেদ, একদম আর কিছু না। এই রূপভেদের জায়গাটা শুনে আরেকটা জিনিস আমার এই মুহূর্তে আপনাকে বলতে ইচ্ছে করছে, যেটা স্টুডেন্টসরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে। আমাদের এই যে আমরা এতদিন পড়তাম, তাতে আমরা নিজেরা পড়ছি, আমাদের বিভিন্ন জনের এক্সপ্রেশন মেথড বিভিন্ন রকম হয়। আরেকটা জিনিস ওরা যেটা ভয় পায় সেটা হচ্ছে, যেটা আপনি প্রথমেই বলে দিলেন, যে প্রতিদিন নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার পড়তে হবে এই কারণে পড়তে হবে, আমাদের স্ট্যাটিক পার্টের সঙ্গে কন্টেম্পোরারি রিলেভেন্সকে যোগ করে দেওয়া। এই জায়গাটাকে কিভাবে রিলেট করবে এবং ওর অ্যান্সারে কিভাবে অ্যাপ্রোচটা ফুটিয়ে তুলবে, তার কারণ হচ্ছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ হয়ে যায়, কিন্তু এক্সামিনাররা চাইবে অবজেক্টিভ অ্যাপ্রোচ। যদি আমি একটা এক্সাম্পল দিই, যদি পাওয়ার অফ দ্য গভর্নর বলি, তো সেক্ষেত্রে এখন যে বিভিন্ন ধরনের কনফ্লিক্টগুলো আসছে, চিফ মিনিস্টার ভার্সাস গভর্নর, কন্টেম্পোরারি রিলেভেন্সের জায়গাতে যে স্টেটে হয়েছে, এখন তাতে মিডিয়াতে নিউজে এক একটা ভিউ পয়েন্ট থেকে এডিটররা এক একভাবে তারা তাদের ব্যাখ্যা তারা প্রদান করে। কিন্তু এক্ষেত্রে আমি কনস্টিটিউশনের পাওয়ার অফ গভর্নর এই থিওরিটা জেনে তার সঙ্গে আমি অবজেক্টিভ অ্যাপ্রোচটাকে কিভাবে, মানে সেই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করে আমার অ্যান্সারটাকে লিখব, যার মাধ্যমে যারা এক্সামিনার রয়েছে তিনি যেন এটা ধরতে পারেন যে ও কোনো দিকে বায়াসড নয়, বা আমার ইমোশনাল বায়াসনেস, প্রত্যেকেরই একটা নিজস্ব পলিটিক্যাল বায়াসনেস থাকে, সেইটাকে ওভারকাম করে কি করে আমার অ্যান্সারের মধ্যে আমি একটা ইম্পার্সিয়াল অবজেক্টিভ অ্যান্সার লিখতে পারবো, এই জায়গাটা কিভাবে, এই অ্যাপ্রোচটা তৈরি করা যাবে, সেইটা যদি একটু বলেন। যে ক্ষেত্রে নিউজ পেপার পড়ার সময় আমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখা দরকার। প্রথম কথা হলো, এটা দুটো টাইপের আনসার হয়, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপারে, আর একটা হতে পারে হচ্ছে অপশনাল পেপারে। তো জেনারেল স্টাডিজ পেপারে যা কোয়েশ্চেন থাকে, যা সময় থাকে, যা মার্কস থাকে, অত অ্যানালিসিসের ব্যাপার জেনারেলি থাকে না। ধরুন যদি 100টা কোয়েশ্চেন, মানে 100 মার্কসের কোয়েশ্চেনে আমি দেখে নেবো যে মেবি 70-80% নর্মাল কোয়েশ্চেন থাকে, একটা অ্যানালিসিস থাকে না। হ্যাঁ, 20%-30% অ্যানালিসিস থাকতে পারে।
তো সেক্ষেত্রে WBCS এর ক্ষেত্রে এমন ভাবার কোনো কারণ নেই, একটা বিশাল চিন্তাভাবনা নিয়ে একটা দারুণ স্কলারের মতন লেখা এটা চাইছে না। এটা PhD লেভেলের বা ওই লেভেলের বা অ্যানালিটিক্সের ওই লেভেলের তো পরীক্ষা নয়, এটা একটা সিভিল সার্ভেন্ট বাছার পরীক্ষা। সেখানে সহজ জিনিস সহজ ভাষায় লিখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রেখে পড়তে হবে, কারণ আমি দেখেছি অনেকে নিজের এক্সপেকটেশনটা এতটা বাড়িয়ে দেয় যে BCS এর মতন বলে দারুণ মানে এমনভাবে লিখতে হবে যে কেউ আর লিখতে পারবে না, এরকম ব্যাপারটা মোটেও নয়। নর্মাল আমরা সাধারণ যেভাবে লিখে এসেছি সেভাবেই লিখতে হবে। হ্যাঁ, পয়েন্টসগুলো তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা যদি অপশনালে বলি, অপশনালে এই পার্সেন্টেজটা তো যথেষ্টই থাকবে, আরও একটু হয়তো বেশি থাকবে। সেখানে অ্যানালিসিস করে লেখার একটা ব্যাপার থাকবে, হয়তো দুটোকে মেলাতে হবে, যেটা আপনি একটু আগে বললেন সেগুলো থাকতে পারে, যেটা GS পেপার হয়তো একটু কম থাকবে। কিন্তু আলটিমেটলি একজন BCS অ্যাসপিরেন্টকে এটা জানতে হবে কিভাবে নিউজ পেপারের রিপোর্টিংগুলোর সাথে বা অ্যানালিসিসগুলোর সাথে অ্যাকচুয়ালি আমার স্টাডি যেগুলো করেছি যে সাবজেক্টগুলো সেগুলো মেলানো যেতে পারে। এটার জন্য যেটা করতে হবে, রেগুলার নিউজ পেপার পড়ে ওই একই টপিকের উপরে যে ডাইভার্স ভিউগুলো বিভিন্ন সময় আসবে, ধরুন একটা 1 মাসের ব্যবধানে কোনো একটা ঘটনার উপরে 5টা লেখা আমি পেলাম, ওই একটা খাতার একটা পাতা বা 2টো পাতা ডেডিকেটেড থাকবে ওই নিউজটার উপরে, যেখানে ডাইভার্স অ্যাঙ্গেলগুলো আমি বিভিন্ন সময় পাবো এবং ওখানে গ্যাদার করতে থাকবো। তাহলে আমি পজিটিভ নেগেটিভ সব রকম, কারণ কোনো একদিন পজিটিভ কেউ লিখলো, কোনো একদিন কেউ নেগেটিভ লিখলো, তো পুরো অ্যাঙ্গেলগুলো পেলাম। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে মাসে 5-7টা 10টা অথবা সপ্তাহে ধরে নিন 1টা বা 2টো করে জিনিস আমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। লেখা প্র্যাকটিস করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পড়ে যত যে বেশি লিখবে তার তত লেখাটা সাবলীল হবে, তার একটা আইডিয়া থাকবে সে কতক্ষণে জিনিসটা টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারছে। তার লেখার মধ্যে নিজেকেই নিজে দেখলে হবে, মানে এমন নেই যে কাউকে দিয়ে টেস্ট করাতে হবে, সেটা ঠিক আছে, সেটাও করা যেতে পারে, কিন্তু নিজেই যদি নিজের লেখা দেখেন, আপনি যদি আপনার লেখার পরে একবার রিভিশন করেন, দেখবেন কিছু ভুল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আরো জিনিসটাকে শর্ট করা যেত, আরো বেটার করা যেত। এই যদি নিজের মধ্যেও এটা করতে থাকে তাহলেও কিন্তু অনেক বেটার হবে। মানে সোজা কথা বলতে গেলে নিউজ পেপার পড়তে হবে, নিউজগুলো একটা গ্যাদার করে যদি কোনো একটা পয়েন্ট ওয়াইজ লেখা যেতে পারে ওই একই মানে নিউজের উপরে। আর 3 নম্বর হচ্ছে যে ডেসক্রিপটিভ টাইপের লেখাটা প্র্যাকটিস করতে হবে। লেখা যদি যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে তার কিন্তু সেই অভ্যাসটা চলে আসবে, তাদের পরবর্তীকালে আর অসুবিধা হবে না। একদমই ঠিক। এবং লেখা অভ্যাস করলে যেটা হবে, ওর বানান ভুলের প্রবণতা কমে যাবে এবং লেখাটা আরও হ্যান্ডরাইটিংটাও ভালো হবে। এবং এক্ষেত্রে কিন্তু বানান ভুল এবং হ্যান্ডরাইটিং একটা অন্যতম ফ্যাক্টর হিসাবেও কিন্তু কাজ করবে, কারণ যেভাবে লিখছে সেটা যদি যে এক্সামিনার সে যদি পড়তে না পারে এবং তার একটা লেখার মধ্যে যদি অনেক বানান ভুল থাকে, তাহলে সেটা কিন্তু একটা নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। ঠিক কথা বলছেন। তো সেই কারণে লেখার হ্যাবিট করাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এটাতে ওর বিভিন্ন রকম ওর বেনিফিট ও পাবে, যেটা লেখার যেটা গুরুত্ব সেটা ও পাবে, লিখতে গেলেই বুঝতে পারবে এবং তাছাড়া যেটা লিখবে সেটা তো মনে থাকবে। এবার যদি অনেক জায়গায় হয়, যেমন কিছু কিছু টেলিগ্রাম গ্রুপ আছে, কিছু বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি ফ্রিতেও ওটা পাঠিয়ে দিলেন, ওরা একটা চেক করে কি কি পয়েন্টস আরো অ্যাড করা যেতে পারে কি না। এটা কিন্তু একটা কথা আপনি বললেন একটু আগে, সেটা একটু বলে রাখি, লেখার ধরনটাও কিন্তু একটা শেখানোর ব্যাপার আছে। নিজে তো প্রথমে লিখছেই, কিন্তু সেটা করার পর একটু এক্সপিরিয়েন্সের কারো যদি চোখে দেখিয়ে নেওয়া যায়, প্রথম দিকে নিজে করলো, তারপর একটু এক্সপিরিয়েন্স চোখ দিয়ে যদি দেখে নেওয়া যায়, তাহলে কিন্তু একটু কি মডিফিকেশন করতে হবে, কি ধরনের জিনিস অ্যাডিশন অল্টারেশন করতে হবে, এটা একটু দরকার আছে। একদম তাই। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা যখন খাতা দেখি তখন আমরা দেখি যে কোনো একটা টপিক, ধরুন ইলেকট্রাল বন্ডস এর উপরে আমরা কোনো একটা টপিক লিখতে দিয়েছি, সেখানে দেখলাম যে ডেটা কম, শুধুমাত্র এই যে নিউজে পড়ে শুধুমাত্র এই মন্তব্য যুক্তি মানে তার একটা অ্যানালিটিক্যাল ব্যাখ্যা থাকছে, কিন্তু আমরা কনস্টিটিউশনাল যে ডেটাগুলো আমরা প্রত্যাশা করছি যে এই তার ব্যাকগ্রাউন্ডে কি কি আমাদের ল এবং রুলস রেগুলেশন, তার কনস্টিটিউশনাল যে ব্যাকগ্রাউন্ডটা, সেইটা কিন্তু বলছে না, লিখছে না, শুধুমাত্র নিউজ পেপারের ফ্যাক্ট অ্যানালিসিস করছে। তো কন্টেম্পোরারি রিলেভেন্সটাই আসছে, কিন্তু স্ট্যাটিক ডেটাটা আসছে না। এই ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আপনি যেটা বলছেন যে কিভাবে লিখতে হবে, অর্থাৎ আমার লেখার কতটা অংশ থাকবে স্ট্যাটিক পার্ট, কারণ আমাকে জানতে হবে যে আমি বিষয়টা সাবজেক্ট স্ট্যাটিক নলেজটা আমি জানি কিনা, তারপর সেটার সঙ্গে কন্টেম্পোরারি মানে যে এক্সপিরিয়েন্স বা কন্টেম্পোরারি ফ্যাক্ট সেটা কিন্তু পরের ব্যাপার। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রপার স্ট্রাকচার হওয়া যায়। এই স্ট্রাকচারটা কিন্তু এক্সপার্ট ছাড়া অসম্ভব ব্যাপার। এটা একটা খুব ভালো দিক, কারণ এইখানেই কিন্তু অনেকে মিসগাইডেড হয়ে যায়, নিজেরা শুরু করে এবং তারপর একটা ওরিয়েন্টেশন নিজেরই তৈরি হয়ে যায়, সেই স্ট্রাকচারকে ভাঙা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জায়গাতে এটা কিন্তু যারা এই মুহূর্তে শুনছেন, স্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন যে যারা প্রপার মেথডোলজি জানে না, তাদের কিন্তু প্রপার মেথডোলজি জানতে একজন এক্সপার্টের দরকার রয়েছে। সেটা
বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টের কাছে সেই নলেজটা নিলেই ভালো হয়। থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা যেটা নিয়ে ওই জন্য একটু অ্যাড করে দিই আমি, অনেকে দেখবেন বেশ কয়েক বছর ধরে হয়তো অপশনাল, এখন তো ডেসক্রিপটিভ মার্ক অপশনালটাই রয়েছে বা বাংলা ইংরেজিটা রয়েছে বা ল্যাঙ্গুয়েজ পেপারগুলো বেশ কয়েকবার করে যাচ্ছে, কিন্তু মার্কস ঘুরে ফিরে ওই একই আসছে। তাতে একটা পার্ট তো হয়তো নলেজের একটা লিমিটেশন হয়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে কিন্তু লেখার ধরনটাকেও আমরা ধর্তব্যের মধ্যে রাখবো যে ওটাকে একটু চেঞ্জ করতে হবে। একদমই তাই। আর একটা জিনিস যেটা হয় স্যার, সেটা হচ্ছে যেটা আমরা দেখেছি যে যে বাজার চলতি বইগুলো আছে সবাই ওই বইগুলোই পড়ছে, একই রকম একটা অ্যান্সার হয়ে যাচ্ছে। সেই কারণে যেটা হচ্ছে যে অ্যাভারেজ এক্সামিনার নতুন কিছু পাচ্ছে না, ফলে টায়ার্ড হয়ে যাচ্ছে যখনই দেখছি যে ওটা তো এই কোনো একটা বই পড়েছে 10টা পরপর অ্যান্সার ওরকমই আসছে, তার মানে একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে দাও। তো ডিফারেন্ট কিছু একটা করার জন্য তাকে কিন্তু এক্সপ্লোর করতে হবে আরো বেটার কিভাবে তার রাইটিং স্কিল এনহান্স করা যায়, তো র্যাঙ্কিং আসবে। একদম। আর একটা জিনিস যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, যেটা নিয়ে স্টুডেন্টরা ভাবছে যে এই মুহূর্তে ধরুন হিস্ট্রির মধ্যে, অ্যানথ্রোপোলজির মধ্যে, কালচারাল অ্যানথ্রোপোলজির জায়গার মধ্যে আর্ট অ্যান্ড কালচারের জায়গাটা রয়েছে, কিংবা যারা ইউপিএসসি দেয় তাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার রয়েছে, কিন্তু বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের জায়গাতে অনেকে ভাবছে যে এই পেপারটা হয়তো একটু টাফ হয়ে যাবে, কিন্তু এটা মোটেই টাফ হবে না, কিন্তু এটা একটা কম্পালসারি পেপার। তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে যে এটা নিয়ে কি অতটা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন আছে যতটা স্টুডেন্টসরা উদ্বিগ্ন হচ্ছে, আমরা যেটা স্টুডেন্টসদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি? না না, আর্ট অ্যান্ড কালচার অলরেডি আমরা কিন্তু পড়েছি, ইতিহাসে পড়েছি, একদমই তাই, ঠিক আছে, আরো বিভিন্ন জায়গাতে দেখবেন আমরা পড়েছি। কালচারের মধ্যে অনেক কিছু আসে, সিনেমা আসে, আর্ট ফর্মস আসে, ফোক মিউজিক আছে, এগুলো আমরা বিভিন্ন সময় পড়েছি। এবং অদ্ভুত ব্যাপার, এখন কিন্তু সিলেবাসের মধ্যে 9-10 এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওর জন্য আলাদা বইও আছে। ওগুলো বেসিক কোনোটাতেই জানতে হবে যে আমরা সেই ইনডেপথ স্কলারস্টিক লেভেলটা, মানে স্কলার লেভেলটা আমরা তো চাইছি না, আমাদের সিভিল সার্ভেন্ট বাছা হচ্ছে, এখানে একটা জেনারেল আইডিয়া নিয়ে থাকবে যে ফোক মিউজিক কি কি আছে পশ্চিমবঙ্গে, বা কোনো একটা ডিস্ট্রিক্ট স্পেসিফিক কি কি ফোক মিউজিক আছে, হ্যাঁ, বা নাচের কি কি ফর্ম আছে, এই জিনিসগুলোই তো এইগুলো আছে, এটা সম্বন্ধে হয়তো 10 লাইন লিখতে দেবে। তা এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ, এগুলো অলরেডি আমাদের জানা। তো স্থাপত্য, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন মুঘল আমলের স্থাপত্য, বিভিন্ন নবাব আমলের স্থাপত্য, এইগুলোই তো পড়াশোনা আছে, এগুলো অলরেডি আমরা ইতিহাসে পড়ে এসেছি। এখন ইতিহাস থেকে হয়তো ভাগ করে সেখানে আর্ট অ্যান্ড কালচার বলে একটা জায়গা, একদম, বা অনেক জায়গাতে আমরা দেখবো যে ফোক কালচারটা, কিংবা ফোক মিউজিক, ফোক ড্যান্স, ফোক ড্রামা, সেগুলোই হয়তো ইনকর্পোরেট হবে। এগুলো অনেকের লোকাল হিস্ট্রির মধ্যেও এগুলোকে পড়তে হয়। কিংবা যখন আপনারা ইন্টারভিউ নেন, যখন একটা স্টুডেন্ট কোনো একটা জেলা থেকে আসে, তার লোকাল হিস্ট্রি সম্পর্কেও কিন্তু তাকে জেনে আসতে হয়, জানা উচিত। তো একজন সিভিল সার্ভেন্ট তো করা হয়, চারদিকে চোখ কান খোলা রেখেই চলবে। আমার জেলাতে একটা গুরুত্বপূর্ণ কোনো একটা ফোক মিউজিক আছে, আমি জানলামই না, তাহলে সিভিল সার্ভেন্ট মানে তার চোখ কান খোলা রাখতে হবে। একদম একদম। এবং এটাকে আমার মনে হয় যে তাহলে স্যার আপনার কথাতে যেটা বোঝা যাচ্ছে যে পজিটিভলি নেওয়া উচিত, তার কারণ ওর ইন্টারভিউর প্রিপারেশনটাও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আলাদা করে ইন্টারভিউর জন্য তার যে প্রিপারেশন সেটা নেওয়া, পড়তেও ভালো লাগবে, যদি কেউ ভালো লাগবে পড়ে না, পড়তেও ভালো লাগবে। একদমই তাই। এরপরে আরেকটা যেটা স্টুডেন্টসদের, যেটা আপনি প্রথমেই খুব ভালো কথা বললেন যে 2014 আগে কিন্তু মেইনটা ডেসক্রিপটিভই ছিল, এবং আমি যদি ভুল না করি অপশনাল 2টো পেপার ছিল। তখন কিন্তু 2টো সাবজেক্টের 4টে পেপার ছিল, 4টে পেপার ছিল, 2টো সাবজেক্ট নিতে হতো, এখন একটা সাবজেক্ট করে দিয়েছে। এবং এই যে লেখার ব্যাপারটা ওটা ছিল, আবার ফিরে আসছে। অপশনালে লেখার ব্যাপারটা অলরেডি ছিল, তো এখানে মানে কোনো কিছু পরিবর্তন আদতে সেই অর্থে হচ্ছে না যতটা আমরা দেখানোর চেষ্টা করছি, যতটা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গাতে কেউ বলছেন যে এটা একটা বিরাট কঠিন সিস্টেম হয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তারা ওয়ান ডে এক্সামের দিকে বেশি ফোকাস করছে, সিভিল সার্ভিসটা ভাবছে যে এটা আমার জন্য নয়, বিশাল মেরিট লাগবে, এই রকম একটা ভাবনা চিন্তার থেকে অনেকে কিন্তু মনে করছে যে সিভিল সার্ভিসের প্রিপারেশন না নিয়ে আমি ওয়ান ডে এক্সামের প্রিপারেশন নিই, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, রেল, এই জাতীয় প্রিপারেশনগুলো নিই, কারণ ওগুলো অবজেক্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সুতরাং আমি এখান থেকে সিভিল সার্ভিস থেকে পুরো সরে আসি। এই ভাবনাটা কতটা ভুল ভাবনা চিন্তা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে?
কিছু ছেলে মেয়ে আছে যারা কিন্তু WBCS এর প্রতি একদম ডেডিকেটেড, ঠিক আছে, তারা WBCS যে ফর্মেই হোক করবে এবং তারা জানে বা আমরাও সকলেই জানি যে নলেজ ইজ নলেজ, যেটা প্রথমেই বললাম, পড়তে আপনাকে হবে। এবং সে এমনও হতে পারে তো এই যে আগামী দিনে ডেসক্রিপটিভ পেপারের কথা আপনি বলছেন, যেটা আগে আপনি যদি দেখেন 2014 আগের পেপারগুলো, সেখানে ডেসক্রিপটিভের মধ্যেও মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, ঠিক আছে। ধরুন 100 নম্বরের পেপার, 20টা MCQ কোশ্চেন রয়েছে, ওখানে 4টে করে অপশন আছে ঠিক করতে হবে। সুতরাং নলেজ আমি গ্যাদার করলাম, এবার যেভাবেই যে ফর্মে আসুক আমি উত্তর দেবো। এমন তো কেউ হতে পারে না যে আমি মোগল সাম্রাজ্যটা পড়লাম, MCQতে উত্তর দিতে পারবো অথচ বড় কোশ্চেন উত্তর দিতে পারবো না, তাহলে বলতে হবে তার প্রিপারেশনটা সম্পূর্ণ নয়, ঠিক আছে। কিন্তু আবার কিছু ছেলে মেয়ে আছেন যারা ওই একটু আগে বললেন না, মিসগাইডেড হয়ে ভয় পাচ্ছেন, তারা একটা ভীতি চলে এসছে যে MCQ ফরম্যাটে এতদিন পড়ে এসেছি, মানে কোশ্চেন আনসার সলভ করে এসেছি, এখন লিখতে হবে, ওই লেখার অভ্যেসটা চলে যাওয়াতে তাদের একটু ভীতি চলে এসছে। আমি বলছি আপনাকে, মানে যদি হার্ডলি 1 থেকে 2 মাস কেউ লেখা প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার সেই পুরোনো কনফিডেন্স ফিরে আসবে এবং আবার সে পরীক্ষার প্রতিযোগিতায় চলে আসতে পারবে, ঠিক আছে। আর যারা নতুন শুরু করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, এদের তো মানে ধরুন এমন হয়েছে যে গ্র্যাজুয়েশনের আগে সে হয়তো অন্যান্য পরীক্ষার জন্য মাল্টিপল চয়েস করেছেন বা প্র্যাকটিস করেছেন, আর এখন সে তাকে এবার কি করতে হবে, অ্যাডিশনালি কোশ্চেন আনসারগুলো লেখা প্র্যাকটিস করতে হবে। অল্প কিছু লেখা প্র্যাকটিস করলেই আবারও একই কথা, যে তার আবার সেই কনফিডেন্স ফিল পাবে, সে কিন্তু ক্র্যাক করার জায়গায় চলে আসবে। এটা মানে অযথা ভীতি কোনো জায়গা নেই। এমন কি হতে পারে, ভাবুন তো, একজন WBCS অফিসার, সে কি হতে পারে যে খালি MCQ সলভ করতে পারে, সে বড় কোশ্চেনের উত্তর দিতে পারবে না? এ তো সিস্টেমের ফেলিয়ার হয়ে যাবে। একদমই তাই, কখনোই তা নয়। কারণ একজন অফিসারকে যে এরকম সিনসিয়ার এবং অ্যালার্ট থাকতে এবং তার ব্রেনকে এত কুইকলি মানে পরিচালনা করতে হয় কোনো একটা ডিসিশন, কারণ আমার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি একজন সিভিল সার্ভিস অফিসারকে অ্যাকশন রিসার্চই করতে হয়, কারণ ইমিডিয়েট প্রবলেমের ইমিডিয়েট সলিউশন। তো সেখানে দাঁড়িয়ে এই মেথডটা যথেষ্ট ভালো, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ তো থাকতেই হবে। আমি স্যার আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে, ধরুন টপিক সিলেকশনের ক্ষেত্রে স্টুডেন্টসরা এখন কি ইউপিএসসির PYQ গুলো থেকে টপিকগুলোকে সিলেক্ট করে সেই টপিকের উপরে অ্যান্সার লেখার প্র্যাকটিস সেটা করতে পারে সাবজেক্ট ওয়াইজ? দেখুন, ইউপিএসসির পরীক্ষার সাথে WBCS পরীক্ষার একটা গুণগত তফাৎ রয়েছে। কিন্তু আপনি যদি দেখবেন WBCS পরীক্ষায় 70% কোশ্চেন ডাইরেক্ট আসে, 30% অ্যানালিটিক্যাল টাইপের আসে। ইউপিএসসিতে ঠিক উল্টো, 30% ডাইরেক্ট আসতে পারে, 70% অ্যানালিটিক্যাল আসতে পারে। সুতরাং অ্যানালিটিক্যাল খুব বেশি করে লাভ নেই। আপনি মানে আমাদের যা অভিজ্ঞতা আমরা দেখেছি, ছেলেমেয়েরা বেসিক জায়গাটাকেই আগে করতে হবে, অ্যানালিসিসটা আসবে, সেটা একটা জায়গায় অবশ্যই আমাকে করতে হবে পরের দিকে, ভালো র্যাঙ্ক পেতে গেলে, ভালো কিছু করতে গেলে, কিন্তু অ্যানালিসিসই সর্বস্ব নয় আর কি। কোশ্চেন দেবে কিরকম, আপনি যদি পুরোনো কোশ্চেন পেপারগুলো ডেসক্রিপটিভে দেখেন, কি ধরনের কোশ্চেন, ধরুন পলিটি থেকে কোশ্চেন আসছে যে প্রেসিডেন্টের পাওয়ারগুলি লিখুন, এখানে অ্যানালিসিস কিছু নেই। ঠিক। ইকোনমিক্সের কোশ্চেন আসে যে 5 ইয়ার প্ল্যান্সের অমুক 5 ইয়ার প্ল্যান্স, মহলানবিসের প্ল্যানের স্ট্র্যাটেজিগুলো আপনি লিখুন, এগুলো ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, এবার কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কিছু কোশ্চেন আসতে পারে, যে সেখানে হয়তো ইসরায়েলের যুদ্ধের কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, সেখানে আপনি লিখতে সুযোগ পাবেন, নিশ্চয়ই পাবেন। কিন্তু আবার এত বড় সময়, এত বেশি সময়ও পাবেন না, বা এত বড় জায়গাও আপনি পাবেন না যেখানে হয়তো অনেক কিছু লিখে 2-4 পাতা লিখে ফেললেন, তা নয়। একটা টোটাল নিয়ে মানে ওখানে একটা প্রেজেন্টেশন করে আসবে। এবং আমার অভিজ্ঞতা আমি বলছি, আমার নিজের অভিজ্ঞতা প্লাস কলিগসদের প্লাস দীর্ঘদিনের অন্যান্য দিনের অভিজ্ঞতা, অন্যান্য জনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, এখন মনে হচ্ছে কি লিখবো, পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সিচুয়েশনটা উল্টো, জানি অনেক, লিখতে হবে কম, বুঝতে পেরেছেন? সুতরাং ওই জায়গাটা তখন নিজেকে ছোট করতে হবে না, লেখাটা ছোট করতে হবে আর কি। তাহলে প্রথম আপনার সাজেশন হচ্ছে যে 2014 আগে যে সমস্ত প্রশ্নগুলো আসতো ডেসক্রিপটিভের, সেই প্রশ্নগুলো ধরেই, সেই টপিকগুলো ধরেই আমাদের প্রিলিমিনারি স্টেজে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং স্যার যেটা বললেন, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা এই বিষয়টি কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ইন্টারভিউর জায়গাটা, কারণ ইন্টারভিউ নেওয়ার এক্সপিরিয়েন্স আপনার প্রত্যেক বছর বহু ছাত্রছাত্রীর রয়েছে এবং আপনার ইন্টারভিউ গাইডেন্সের মাধ্যমে বহু ছাত্রছাত্রী কিন্তু সফল হয়েছে। এখানে আমি এই ইন্টারভিউ ফেজের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব। প্রথমে যেটা স্টুডেন্টসদের প্রবলেম হয় সেটা হচ্ছে যে এরা প্রচণ্ড টেনশনে থাকে, যে বড় একটা সবসময় মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে
এতদূর এগিয়ে এলাম, লাস্ট ফেজটা যদি কোনো সমস্যা হয়, আমি এতটা পরিশ্রম করে এতটা এগিয়ে যদি শেষ মুহূর্তে ফেলিওর হয়ে যায়, এইরকম একটা আনকনসিয়াসে এরকম একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করে। তার ফলে ইন্টারভিউ বোর্ডের সামনে যখন আসে তখন আমরা দেখি যে অনেক জানা জিনিস তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে জানে, ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে গেলেই তার মনে পড়ে যায়, কিন্তু বোর্ডের সামনে সেটা সে বলতে পারে না। তার মধ্যে একটা ভীতি কাজ করে, তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা ডিপ্রেশন কাজ করে, স্ট্রেস কাজ করে। তো এই জায়গাটা কি করে মাইন্ড ম্যানেজমেন্ট করবে প্রথম ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, এই জায়গাটা যদি একটুখানি বলেন যে তার নিজেকে নিজে ইন্টারভিউ দেওয়ার আগে মানসিক প্রস্তুতিটা সে কিভাবে করবে। একটা হচ্ছে তার পড়াশোনার লেভেলটা একটা জায়গায় আনতে হবে, কারণ এখানে তো একটা ইন্টারভিউ মানে কোশ্চেন অ্যান্সার সেশন, সঙ্গে ওপিনিয়ন তৈরি করার ব্যাপারও থাকে। সুতরাং কনফিডেন্সটা বজায় রাখতে তাহলে প্রথমে তাকে দরকার হচ্ছে পড়াশোনাটা একটা আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া। যা হয়েছে মেন অবধি ঠিক আছে, কিন্তু এবার যখন আমি বলতে শুরু করেছি, বলার জন্যও কিন্তু আলাদা একটা কনফিডেন্স দরকার হয়, যার জন্য পড়াশোনাটার ডেপথ একটু বাড়াতে হবে। সেটা ইন্টারভিউর আগে একটু টুকটাক দেখে নিলে বা বলে দিলে হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন ফেস করার 2-4 বার অভিজ্ঞতা রাখতে হবে। ঠিক আছে, এমন বিশেষ ব্যাপার কিছু নয়, কিন্তু কি হয়, এই যে পরীক্ষার সময় হঠাৎ করে মানে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে চলে গেলে স্ট্রেস তো হবেই, কিছুটা স্ট্রেসও ভালোও আবার, কিন্তু বেশি স্ট্রেস যাতে না হয় তার জন্য না ওই ধরনের সিমিলার অ্যাম্বিয়েন্সে থেকে সিমিলার একটা, যদি আমি মক ইন্টারভিউ বা যেহেতু একটু অ্যাপিয়ার করি, তাহলে কিন্তু আমি বুঝে গেলাম যে এই ধরনের কোশ্চেন হবে, এই ধরনের পরিবেশ থাকবে, এই ধরনের লোকজন থাকবে। সুতরাং সে যখন অ্যাকচুয়াল ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু পরিবেশটা খুব একটা ডিফারেন্ট দেখবে না। ঠিক আছে, কিন্তু এটাও ঠিক, আবার সঠিক যদি মানে অ্যাম্বিয়েন্স বা সঠিক ঠিকঠাক জায়গায় সে যদি ঠিকভাবে নিজেকে প্রিপারেশন না নেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সে পড়ে গেল এক, ওখানে জিজ্ঞেস করছে আর এক, 4-5টা কোশ্চেন পরপর পারলো না, ওখানেই তার অবস্থা মানে ভয়ে জল হয়ে গেল একটা। যাই হোক, তো এই জায়গাটা মাথায় রেখে আমি বলবো ফার্স্ট দরকার হচ্ছে নিজেকে জানা, নিজের জিনিসগুলোকে দেখা, দিয়ে নিজের নলেজটাকে একটু গ্যাদার করা, নিজের সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট। কারণ আলটিমেটলি দেখা হচ্ছে যে সে অ্যাজ অ্যান অফিসার কতটা সুটেবল, এবং সেটা দেখার জন্য কিছু কোশ্চেন তো করতেই হবে। কোশ্চেন ছাড়া তো মুখ দেখে তো আর ইন্টারভিউ মার্কস হবে না, তো কোশ্চেন করলে তার তো উত্তর চাই। ঠিক আছে, আমি যদি কাউকে একটা কোশ্চেন করি, সে দুটো উত্তর দেবে, তবে না আমি বুঝতে পারবো যে তার কতটা ডেপথ আছে, সে স্ট্রেসফুল সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করে, কতটা নার্ভাস হয়ে যাচ্ছে। তো এই নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলার একটা সিচুয়েশন ফেস করার পূর্ব অভিজ্ঞতা, এই দুটো থাকলেই কিন্তু, কারণ এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওয়ান অফ দ্য লাস্ট স্টেপ হলো ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারভিউ ক্যান মেক অর ব্রেক ইউ। এতদিন ধরে পড়ে এলে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু তোমার ওই ইন্টারভিউটা খারাপ হলো, বা ঠিক আছে হয়ে যাবে, গিয়ে চলে যায়। আমি অনেক ইন্টারভিউ ফেস করেছি। ইন্টারভিউ ফেস করা মানে ব্যাপারটা হচ্ছে সিভিল সার্ভিসেস ইন্টারভিউ, এটা কিন্তু মৌখিক পরীক্ষা না, ভাইভাবোস পরীক্ষা না, যে 10টার মধ্যে 5টা পারলাম তাহলে আমি 50% পাবো, আর 10টার মধ্যে 9টা পারলাম 90% পাবো, তা নয়। এমনও হতে পারে 10টার মধ্যে একটাও পারেনি, কিন্তু সিচুয়েশনটা এত সুন্দর হ্যান্ডেল করেছে হাসি মুখে, সে কিন্তু দারুণ মার্কস নিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা কি দেখছি যে সে কিভাবে হ্যান্ডেল করছে সিচুয়েশনটাকে। ঠিক, কারণ সিভিল সার্ভিস হয়ে তাকে তো অফিসার হয়ে সিচুয়েশনকেই সবসময় হ্যান্ডেল করতে হবে, যে কারণেই বলা ভালো এটাকে ইন্টারভিউ না বলে এটাকে পার্সোনালিটি টেস্ট নাম দেওয়া হয়েছে। তার কারণ পার্সোনালিটিটা কেমন তার তৈরি হয়েছে সেটাকেই দেখা হয়। তো এই যে পার্সোনালিটি টেস্ট, একজন ক্যান্ডিডেটের কাছ থেকে কি কি প্রত্যাশা করা হয়? আমরা যখন পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউ আপনারা নেন, যে একজন ক্যান্ডিডেট তার কি কি কোয়ালিটি থাকবে, যে কোয়ালিটিগুলো তাকে একজন ভালো সিভিল সার্ভিস অফিসার হিসাবে সমাজে সে অনেক কাজ করতে পারবে, ভালো কাজ করতে পারবে, ভালো সিভিল সার্ভিস অফিসার হিসাবে সে নিজে প্রতিষ্ঠিত হবে এবং সোসাইটিতে তার কন্ট্রিবিউশনটা রেখে যাবে। সেই জন্য পার্সোনালিটি টেস্টে আপনারা ক্যান্ডিডেটের কাছ থেকে কি কি জিনিস প্রত্যাশা করেন? এক হচ্ছে অনেস্টি, সৎ, যা বলছে সত্যি কথা বলবে। কারণ কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে একই কোশ্চেন করা হয়, সে বুঝতেও পারবে না, একবার এক এক রকম উত্তর দিয়ে ফেলবে সে। দ্বিতীয় হচ্ছে তার যদি আমি বলি যে সে কতটা হাম্বল, মানে হ্যাঁ অনেকে হয় না যে আমি একটা জানি দাম্ভিক, হ্যাঁ আমি বিশাল কাজ করি, কোন একটা জায়গায় দারুণ পোস্টে আছি, অনেক রকম ছেলে মেয়ে আছে, ওই ইগো, দম্ভ, এগুলো দরজার বাইরে। কারণ ইন্টারভিউ বোর্ডে যে ব্যক্তিরা বসে থাকেন, দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা আছে, বিভিন্ন পরিস্থিতিতে তারা সম্মুখীন হয়েছেন এবং তাদের জ্ঞানগম্য অতুলনীয়, মানে ভাবা যাবে না। ওইখানে গিয়ে তুমি ওই ইগো দেখালে চলবে না স্যার। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে অন্যান্য আরো জিনিসগুলো, যেমন সে কতটা হার্ড ওয়ার্কিং, তার কতটা ডেডিকেশন আছে, কতটা ডিসিপ্লিন ওয়েতে সে, তার এগুলো কথাবার্তার মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়। তার কিভাবে মানে চারদিকের নলেজটা কেমন। ঠিক আছে, ধরুন একটি ছেলে মালদা থেকে এসছে ইন্টারভিউ দিতে, তাহলে মালদা থেকে আসার সময় কোন কোন জেলার উপর দিয়ে এসছে সেটা তো তার তো জানা উচিত একজন সিভিল সার্ভেন্ট হিসাবে। সে বললো যে না, মানে মালদার পরে কলকাতা, এ তো তাহলে তো বুঝতে হবে
তার অবজারভেশন পাওয়ারটাই নেই, ঠিক। তাকে তো অবজার্ভ করতে হবে না। আর মুশকিল হচ্ছে এই ধরনের ছেলে মেয়ে যদি বাই চান্স পেয়েও যায়, সে চাকরির ক্ষেত্রে তো ম্যাসাকার হয়ে যাবে একবারে। সে তো তার অবজারভেশনের পাওয়ার নেই, তার ডেডিকেশন নেই বা হার্ডওয়ার্ক নেই, তাহলে তো তার পক্ষে মুশকিল। কারণ ওই বলে না শনিবার রবিবার পরিবার কিছু থাকবে না, সারাদিন পড়ে থাকতে হবে, কাজের সময় বন্যা পরিস্থিতি হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং এই হার্ডওয়ার্ক, ডেডিকেশন, সঙ্গে অনেস্টি, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ইনফ্যাক্ট পরীক্ষাটা ওইটাই দেখা হচ্ছে পুরো। আরটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই যে WBCS পরীক্ষা এতগুলো সাবজেক্ট কেন আছে, কি দরকার ছিল এত কিছু? নলেজের সাথে সাথে হচ্ছে ম্যানেজমেন্ট, তুমি কিভাবে ম্যানেজ করতে পারছো সাবজেক্টগুলো। যারা ম্যানেজ করতে পারছে না তারা উপরে উঠে আসবে না, ম্যানেজ করতে পারলেই উপরে উঠে আসবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো সবই দেখা হবে একদম। তার মানে পুরো প্রসেসটাই এমন ভাবে করা আছে যেখানে কিন্তু মানে একটা বলা যেতে পারে তোমার নিজের লাইফ স্কিল ম্যানেজমেন্ট পাওয়ারটা কিরকম রয়েছে, তুমি কতটা নিজেকে এক্সপ্লোর করতে পেরেছো, কতটা তুমি সিনসিয়ার, কতটা তোমার অবজারভেটিভ মাইন্ডসেট রয়েছে, কতটা তুমি সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারো, ইত্যাদি জিনিসগুলো কিন্তু দেখা হয়। এবং এটা কিন্তু এক দুদিনে তৈরি হয় না, এটা কিন্তু ডেইলি লাইফের একটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। এবং তোমার ব্যক্তিত্ব কেমন তার উপরেই কিন্তু তোমার পার্সোনালিটি টেস্টে সেগুলোরই রিফ্লেকশন হবে। এবং স্যার যেটা বললেন যে এই কোয়ালিটিগুলো কিন্তু আমি চটজলদি শুধু প্রিপারেশন করে নেব তা কিন্তু নয়। পার্সোনালিটি তো চট করে চেঞ্জ করা যাবে না, যতটা একটু গ্রুমিং করে জায়গাটাকে জায়গায় আনা যায় আর কি, একটা ইন্টারভিউর মতো। আবার অনেকটা ক্ষেত্রে স্যার এটাও দরকার মক ইন্টারভিউ, তার কারণ হচ্ছে যে অনেকে অনেক কিছু জানে, কিন্তু যে কোন কোন জিনিসগুলোতে আমাকে অ্যালার্ট থাকতে হবে, সেই অ্যালার্টনেসগুলো কোন কোন ক্ষেত্রে হওয়া দরকার আছে সেটা কিন্তু এই মক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বোঝা যায়, জানা যায়। আবার দ্বিতীয়ত হচ্ছে ম্যানিফেস্টেশনের একটা ব্যাপার আছে যে আমার মধ্যে ব্যক্তিত্বের সব গুণাবলী রয়েছে, কিন্তু আমি সঠিক সময়ে তার রিফ্লেকশন ঘটাতে পারলাম না। যখন আমি মক ইন্টারভিউ দেব 2-3 বার করে, এবং যদি আমি কেমনভাবে ইন্টারভিউ দিচ্ছি সেটা যদি দেখার একটা স্কোপ থাকে, যে আমি নিজেকে দেখে নিচ্ছি, সেলফ অ্যানালিসিসের ব্যাপার থাকে, তাহলে আমার কোথায় ভুল হচ্ছে সেইগুলো আমি রেকটিফাই করতে পারবো। তো এই জায়গাগুলো, এবং যেটা হচ্ছে ম্যানেজমেন্টের কথা আপনি স্যার বললেন যে এগুলো সবটাই হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আজকে আমরা পুরো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ স্যারের কাছ থেকে পেলাম, এবং পুরো জিনিসটা একটু ইন্টারাপ্ট করি, আপনি অ্যাড করে দিই। ওই বাংলা ইংলিশের কথাও কিন্তু অনেকে বলে যে ইন্টারভিউ বাংলায় হবে না ইংলিশ, কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় পড়া ছেলে মেয়ে প্রচুর, তাদের ওই স্পোকেন ইংলিশটা একটু খারাপ থাকে। তো এটা মাথায় রাখতে হবে। অফিসার হচ্ছেন তার নলেজ দ্বারা ওনারা পরিচিত, মানে এটা বাংলায় না ইংলিশে ডাজেন্ট ম্যাটার। হতে পারে যে আমি বাংলা ভাষাই ভালো বলতে পারি, ইংলিশটা আমার একটা বিদেশি ভাষা আমি অতটা রপ্ত করতে পারিনি, তাতে তার কোয়ালিটি তো খারাপ হয়ে যায় না। সুতরাং ইংলিশ কারো খারাপ থাকলে অযথা ভয় পেয়ে লাভ নেই। আমি চেষ্টা করব ইমপ্রুভ করার, এটা তো 100%, কিন্তু তা বলে ইংলিশটা আমি বলতে পারি না বলে আমি অফিসার হিসেবে খারাপ, তা কিন্তু মোটেও নয়। সুতরাং সেটা ইন্টারভিউ বোর্ড বোঝে, এবং ইন্টারভিউ কখনো বাংলায় হয়, কখনো ইংলিশে হয়। ওরা একটু দেখে নেয় যে হ্যাঁ ইংলিশ বলতে পারছে কিনা, বা ইংলিশ যদি বলতে না পারে সেই সময় সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছে, এইটুকু ব্যাস, মানে কমিউনিকেশনটা করতে পারছে কিনা এটাই জাস্ট দেখে নেওয়া, সেটা দেখে নেওয়া হয়। তো আজকে আমরা বিভিন্ন ফেজে আমরা দেখলাম যে কিভাবে আমরা একদম যারা বিগিনার্স রয়েছে তারা কিভাবে প্রিপারেশন শুরু করবে, তারপর যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে তারা নিউ যে আমাদের ফরম্যাট আসছে সেই ফরম্যাটের সঙ্গে কি করে অ্যাডজাস্টেবল হবে, এবং তারপর লাস্ট এবং ফাইনাল স্টেজ যেটা ইন্টারভিউ, সেই স্টেজটা কিভাবে তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই আলোচনাটা করলাম। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র অফিসার সৌম্য মুখার্জি স্যার। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা স্যার আমাদের সঙ্গে আজকে শেয়ার করলেন। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা ভীষণভাবে উপকৃত হবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও স্যারের সঙ্গে করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।